আস্তে আস্তে ধীরে জয়েন করতে থাকো, অসুবিধা হবে না, আমরা হয়তো বা শেষ করতে পারবো। তো ট্রান্সপোর্টেশন বলতে বোঝায় যে আমরা প্রোডাক্টকে হারভেস্টের পরপরই এইটা তোমার প্রথম অবস্থায় আমাদের প্যাকেজিং হাউসে নেওয়া এবং প্যাকেজিং হাউসে যে সমস্ত কাজকর্ম আছে তারপরে প্যাকেট তৈরি করা, অ্যান্ড দেন প্যাকেজিং তৈরি হওয়ার পর এটাকে ফার্দার আমাদের ডেস্টিনেশন বা ডেস্টাইনে তোমার ট্রান্সপোর্ট করা। তো দেখা যাক প্যাকেজিং এর জন্য আমরা কি কি বিষয়াদি বিবেচনা করব যখন আমরা ট্রান্সপোর্ট করব একটা প্যাকেজিং ম্যাটেরিয়ালকে। তো পয়েন্টস টু বি কনসিডার্ড ফর ট্রান্সপোর্টিং ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল। ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলের ট্রান্সপোর্টেশনের জন্য আমরা কি কি বিষয়গুলা বিবেচনা করব। বিবেচনাটা এরকম হতে পারে, দ্য ট্রান্সপোর্ট ভেহিকল শুড নট বি ওভারলোডেড। অবশ্যই ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল যেহেতু এগুলো হচ্ছে তোমার ফ্র্যাজাইল টু দ্য এনভায়রনমেন্টাল স্ট্রেস অর ডিফারেন্ট এনভায়রনমেন্ট, এই কারণে এগুলোকে আমরা কখনোই ওভারলোড করব না। আমাদের যে ট্রান্সপোর্ট ভেহিকল থাকবে এই ভেহিকলের মধ্যে আমরা কখনোই তোমার ওভারলোড করব না। স্ট্রং অ্যান্ড ডিউরেবল প্যাকেজে শুড বি ইউজড। এটা যদিও প্যাকেজিং ম্যাটেরিয়ালের তোমারই, বাট ট্রান্সপোর্টেশনের জন্য এই বিষয়টা খুবই জরুরি। অর্থাৎ আমাদের যে ট্রান্সপোর্ট করব, যে প্যাকেজ করব, এই প্যাকেজিং ম্যাটেরিয়ালটা যেন অবশ্যই স্ট্রং এবং ডিউরেবল হয়। রাফ হ্যান্ডেলিং ডিউরিং লোডিং অ্যান্ড আনলোডিং শুড বি অ্যাভয়েডেড। অর্থাৎ আমরা রাফলি, অর্থাৎ আমরা কেয়ার উইথ কেয়ার, আমরা যখন হ্যান্ডেলিং করব আমরা উইথ কেয়ার হ্যান্ডেলিং করব, কখনোই রাফলি হ্যান্ডেলিং করব না। কন্টেনার আর প্যাকেজেস শুড বি অ্যালাইনড প্রপারলি। অর্থাৎ আমাদের ট্রান্সপোর্ট ভেহিকলে যখন আমরা প্যাকেটগুলো রাখবো তখন এগুলো প্রপারলি অ্যালাইনমেন্ট করতে হবে। অ্যালাইনমেন্ট বলতে তোমরা নিশ্চয়ই বুঝো, এইখানে যেমন দেখতে পাচ্ছ যে এটা লেফট অ্যালাইনমেন্ট বলা হয়। অর্থাৎ আমাদের এই যে লেখা আরম্ভ করেছে, এই লেখাটা তোমার যখন লেফট অ্যালাইনমেন্ট দেব তখন সে ওয়ার্ডিং গুলা বাম দিক থেকে শুরু করবে। ফর এক্সাম্পল এইখানে তোমার বাম দিক থেকে শুরু করবে, যতগুলা তার ক্যাপাসিটি আছে ডান দিক খালি থাকবে। যদি সেন্টার অ্যালাইনমেন্ট হয় তাহলে সে সেন্টারকে কেন্দ্র করবে, অর্থাৎ কেন্দ্রে থাকবে, দুই দিকে তারপর আস্তে আস্তে তোমার যাবে। দিস ইজ দ্য সেন্টার। লেফট অ্যালাইনমেন্ট অর্থাৎ সে লেফটের দিক থেকে এইগুলা করবে, ডান দিকে জায়গা খালি থাকবে। আর একটা হচ্ছে তোমার জাস্টিফাইড অ্যালাইনমেন্ট, অর্থাৎ সেটা তোমার দুই মার্জিন বরাবর সেগুলা সমান ভাগে সমান স্পেসে রাখা তোমার হবে। দ্যাট ইজ দ্য অ্যালাইনমেন্ট অফ দ্য কন্টেনার। অর্থাৎ আমরা যত্রতত্র বা ইরেগুলার প্যাটার্নে তোমার অ্যালাইনমেন্ট না করে আমরা প্রপারলি অ্যালাইনমেন্ট করব। দেন হলো আমাদের যে vibration damage would be reduced by using plastic crates, liner or padding. আমরা যখন প্যাকেজিং কন্টেনারগুলা ট্রান্সপোর্ট ভেহিকলে রাখবো এদের মধ্যে একটা নির্ধারিত তোমার দূরত্ব থাকবে, 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার বা 5 সেন্টিমিটার, ডিপেন্ডিং অন দ্য প্রোডিউস অর প্রোডাক্ট। এখন এইরকম যদি তোমার ফাঁকা ফাঁকা অবস্থায় থাকে, অ্যালাইনমেন্ট যেভাবেই করি, রাস্তায় চলার সময় তোমার ঝাঁকুনি আসে, এই ঝাঁকুনি একটার সাথে আরেকটা যাতে তোমার ঝাঁকুনির কারণে ড্যামেজ না হয় এই কারণে এদের মধ্যখানে আমরা যে কোনো ধরনের লাইনার দিয়ে দেবো। অর্থাৎ এই ঘষাটা উইদিন দা প্যাকেজিং ম্যাটেরিয়ালস অথবা প্রোডাক্টের মধ্যে না হয়, এই কারণে আমরা প্লাস্টিক ক্যাটস ইউজ করতে পারি, লাইনার অর প্যাডিং। ভেন্টিলেশন শুড বি এনশিওর টু প্রিভেন্ট হিট জেনারেশন ডিউরিং ট্রান্সপোর্টেশন। অর্থাৎ আমাদের প্রপারলি ভেন্টিলেটেড হতে হবে।
অর্থাৎ এগুলো যেহেতু তোমার ফ্রেশ প্রোডাক্টে তোমার রেসপাইরেশন কন্টিনিউ করতে থাকে এবং রেসপাইরেশনের একটা বাই প্রোডাক্ট হচ্ছে তোমার সবকিছু হওয়ার পর একটা তোমার হিট জেনারেশন হয়। হিটটা যাতে দ্রুত তোমার রিমুভ হতে পারে এই কারণে আমরা ভেন্টিলেশন আমাদের এনশিওর করতে হবে। এবং প্যাকেজিং এর ক্ষেত্রে আমরা কি বলেছিলাম যে 5% অফ দা টোটাল প্যাকেজের, অর্থাৎ সারফেস যে থাকবে তার সারফেসের 5% আমরা ভেন্টিলেটেড হোল থাকবো টু কন্ট্রোল দা ভেন্টিলেশন। এই ক্ষেত্রে আমাদেরকে ভেন্টিলেশনের ব্যবস্থা থাকতে হবে। The package should be loaded in uniform stack and brace securely. দেন খুবই ইম্পর্টেন্ট এটা, যেটা আমরা সব সময় বিশেষ করে আমাদের দেশের প্রেক্ষাপটে যে আমরা যখন ট্রান্সপোর্ট ভেহিকল বলতে বা ট্রাকে বা ছোট পিকআপ ভ্যানে যখন আমরা প্রোডাক্ট লোডিং করি বা আনলোডিং করি, দেখা যায় যে প্রোডাক্টের উপরে ওয়ার্কার যারা কাজ করে তারা উঠে বসে থাকে। এই কাজটা করা ঠিক না বা যাবে না। The entire load should be covered with light colored and thick canvas. অর্থাৎ আমাদের প্রয়োজন অনুযায়ী যদি আমাদের প্রয়োজন হয়, আসলে এগুলো কাভার্ড ভ্যানে ভালো। কাভার্ড ভ্যান যদি না থাকে তাহলে তো আমরা মোটা এবং হালকা রঙের আমরা ত্রিপল বা ক্যানভাস দ্বারা আমরা টোটালটাকে ঢেকে দিব আর কি। তো এইরকম হচ্ছে মোটামুটি আমাদের ট্রান্সপোর্টেশনের সময় আমাদের বিষয়গুলা বিবেচনা করতে হবে। টু কিপ দ্য প্রোডাক্ট অর প্রডিউস in good quality and to extend the shelf life of the produce. কারো কিছু প্রশ্ন আছে এই ব্যাপারে, এগুলোর ব্যাপারে? হ্যালো হ্যালো নো স্যার, জি নো স্যার, স্যার। শোনা আছে স্যার। প্রশ্ন নাই? আচ্ছা, প্রশ্ন না থাকলে আমি নেক্সট একটু যাই। এরপরে আমাদের মার্কেটিং এ যাইতে হবে। প্রোডাক্ট যখন আমাদের প্রিপেয়ার এবং ডেস্টিনেশনে চলে গেল তখন এটা আমাকে মার্কেটিং করতে হবে, অর্থাৎ বাজারজাত করতে হবে। বাজারজাত মানে বাজারে আমাকে নিতে হবে, টু সেল টু দা ডিফারেন্ট কনজিউমার্স। কনজিউমার কত ধরনের হয় আমরা নেক্সট টাইপে। মার্কেটিং বলতে বোঝায় যে দ্য টার্ম মার্কেটিং মিনস the entire process of directing the flow of goods and service from producer to consumer. মার্কেটিং আমাদেরকে ধরতে হবে যে আমরা যে প্রোডাক্ট আমরা হারভেস্ট করছি, হারভেস্ট টু কনজাম্পশন পর্যন্ত যে টোটাল প্রসেসটা থাকে সেটাই আমরা মার্কেটিং এর মধ্যে। এবং আমাদের প্রোডাক্টগুলা তোমার প্রোডাক্ট আমরা সেলিং এর জন্য এখানে যাবো। এই সেলিং এর জন্য কি আলম? হ্যাঁ, আমাদের আইডিয়াল একটা মার্কেটের অবস্থা আসলে কিরকম হওয়া উচিত, সেইখানে কিছু তোমার গাইডলাইন আছে যেগুলো তোমার মেনটেন করলে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি ভালো থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের প্রোডাক্টের যে সেলিং ভ্যালু, এই সেলিং ভ্যালু অবশ্যই আমাদের আপ টু দ্য মার্ক হবে আর কি। প্রোডিউস ইজ ক্লিন বিফোর ইট এন্টার দ্য মার্কেট, অর্থাৎ প্রোডাক্টকে আমার অবশ্যই মার্কেটে আসার পূর্বে বা মার্কেটে ঢোকার পূর্বে আমাকে ক্লিন করতে হবে। এটা কিন্তু প্রোডাক্টকে ক্লিন করতেছি, রাইট? এটা কিভাবে আইডিয়াল মার্কেটের একটা তোমার বৈশিষ্ট্য হতে পারে যে আমি ক্লিন করতেছি প্রোডাক্টকে, উপরে লিখে রেখেছি যে তোমার আইডিয়াল মার্কেটের ক্যারেক্টারিস্টিক্স। এটা এইভাবে পরোক্ষভাবে তোমার যে একটা মার্কেটের গুণাগুণই হবে এইরকম যে প্রোডাক্ট যদি তোমার উইদাউট স্পেসিফিকেশন, অর্থাৎ এই বাজারে এই প্রোডাক্টগুলা তোমার এন্টার করতে গেলে বা বাজার করতে গেলে, বাজারজাত করতে গেলে অবশ্যই প্রোডাক্টের এই তোমার স্পেসিফিকেশন এনশিওর করতে হবে, আদারওয়াইজ ইওর প্রোডাক্ট উড নট বি এন্টার টু দ্য মার্কেট ফর সেলিং। তারপরে একেবারেই তোমার তোমরা বাকটিভিতে যখন ভর্তি হয়েছো তখন
বাকৃবির কোয়ালিটি আমরা কিভাবে মেনটেন করেছি, বা আমরা ভালো স্টুডেন্ট একটা প্রোডাক্ট একটা মানে বাকৃবির কি কাজ, কি কাজ হচ্ছে আমাদের গ্র্যাজুয়েট প্রডিউস করা। এই গ্র্যাজুয়েট প্রডিউস করার জন্য আমরা মনে করি যে আমরা ভালো গ্র্যাজুয়েট প্রডিউস করব। আমরা তখন কি করেছি, তোমাদের উপর বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া ইম্পোজ করছি, যে তার সিজিপিএ এত হতে হবে, টোটাল এত হতে হবে, ম্যাট্রিকে ইন্টারমিডিয়েটে এইরকম সিজিপিএ হতে পারবে। এই সিজিপিএ যদি না পায় তাহলে তোমরা you cannot apply for admission into this BAU or in this university, right? এইভাবে আমরা BAU কোয়ালিটি আমরা এনশিওর করি। ঠিক সিমিলারলি তোমার যে মার্কেটের একটা গুণাগুণ আমরা কন্ট্রোল করব, যে মার্কেটে যে জিনিসগুলা তোমার আসবে সেই জিনিসগুলা অবশ্যই কোয়ালিটি সম্পন্ন হবে। ডিফারেন্ট কোয়ালিটিজ অফ প্রোডিউস আর সোল্ড সেপারেটলি আর ডিফারেন্টলি, অর্থাৎ বিভিন্ন কোয়ালিটি একটা প্রোডাক্ট হতে পারে। ফর এক্সাম্পল আমার ব্যানানা হতে পারে, ব্যানানারও বিভিন্ন ধরনের আমার কোয়ালিটি আছে, এক একটা কোয়ালিটি বড় ছোট মাঝারি সাইজ ইত্যাকার ভাবে আমরা যদি ই করি তাহলে এগুলোকে আমার সেপারেটলি তোমার সেল করতে হবে। প্রোডিউস ইজ গ্রেডেড বিফোর সেলিং অর সেল। প্রোডিউস ইজ সোল্ড বাই স্ট্যান্ডার্ড ওয়েট অর স্ট্যান্ডার্ড প্যাকেজ, অর্থাৎ আমাদের স্ট্যান্ডার্ড যে তোমার ওয়েট মেশিন আছে সেই ওয়েট মেশিনে আমরা প্রোডাক্ট সেল করব, অথবা যে প্যাকেজ থাকবে, প্যাকেজিং যদি থাকে তাহলে অবশ্যই সেখানে প্যাকেজের গায়ে তোমার বিস্তারিত ইনফরমেশন থাকবে। The market is transparent in regards to price of the produce. প্রোডাক্টের যে তোমার প্রাইস থাকবে সেটা অবশ্যই স্বচ্ছ হতে হবে, ট্রান্সপারেন্ট হতে হবে, কোন রকমের ফ্রডেন্সিয়াল অ্যাক্টিভিটি থাকবে না। Storage facilities are available and are used if immediate sales have not been made. মার্কেটে তোমার যেহেতু আমাদের হর্টিকালচারাল প্রোডাক্টগুলো হলো তোমার ফ্রেশ, এই কারণে ইমিডিয়েটলি যদি মার্কেটে বিক্রি না হয়, কোনো কারণে যদি বিক্রি ইমিডিয়েট না হয় তাহলে এদেরকে স্টোরেজ করার জন্য প্রপার স্টোরেজ ফ্যাসিলিটি থাকতে হবে। এটা হচ্ছে মার্কেটে। এই হলো আমাদের স্যার 2 নাম্বার আর 3 নাম্বার পয়েন্টে একই রকমই মনে হচ্ছে। কাছাকাছি, হ্যাঁ কাছাকাছি 2 নাম্বার আর 3 নাম্বার পয়েন্ট কাছাকাছি আর কি। তোমার উপরেরটা একটু যে কোনো ভাবে তুমি চিন্তা করতে পারো। কোয়ালিটিজ এটা বলেছি গ্রেডেড, গ্রেডিং করা হয় কিসের উপর ভিত্তি করে? অন দ্য বেসিস অফ সাইজ দ্বারা, তাই না? অর্থাৎ আমাদের ছোট বড় মাঝারি। অন দ্য আদার হ্যান্ড 2 নাম্বারটা দেখো কোয়ালিটির প্যারামিটার অনেক আছে, নট অনলি সাইজ। কোয়ালিটির আছে তোমার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, কালার, টেক্সচার, বিভিন্ন ধরনের তোমার আছে। কাজে গ্রেডিংটা হচ্ছে পার্ট অফ। গ্রেডিং তোমার যদি এখানে নাও দাও তাহলে 2 নাম্বারই গ্রেডিংকে কভার করে ফেলবে। অর্থাৎ 2 নাম্বার পয়েন্টের মধ্যে এভরিথিং কোয়ালিটি কন্ট্রোল যদি ই করো, কোয়ালিটি জাজমেন্ট, তাহলে কোয়ালিটির মধ্যে গ্রেডিং একটা পড়ে আর কি। তো যাই হোক, কোয়ালিটি আমি তোমাদের যদিও প্রয়োজন নাই, সময় থাকলে আমি একটু দেখাবো আর কি। হর্টিকালচারাল মার্কেটিং চ্যানেল, অর্থাৎ হর্টিকালচারাল যে মার্কেট আছে আমাদের হর্টিকালচারাল প্রোডাক্টগুলো, এই প্রোডাক্টগুলো আমরা কিভাবে মার্কেটিং করি, বা অর্থাৎ এখানে হারভেস্টিং থেকে আপ টু কনজিউমার পর্যন্ত যাওয়ার জন্য কি কি ধরনের তোমার পথ বা এভিনিউগুলো আছে, যে এভিনিউ দ্বারা আমরা গ্রোয়ার টু কনজিউমার পর্যন্ত যেতে পারি। নাম্বার 1, the growers generally sell their produce either to Bapparia in their own field or to the Bapari in the nearby rural assemble market, অর্থাৎ যে রুরাল মার্কেট থাকে এই মার্কেটে, অথবা তোমার গ্রোয়ারের একেবারেই ফিল্ডে আমরা বিক্রি করতে পারি আর কি, যেটাকে আমরা ফরিয়া বলি, কাইন্ড অফ মধ্যস্থতাকারী, আর ব্যাপারী বলি যারা একটু বিগ অ্যামাউন্টে ক্রয় করে।
In assemble market, the ব্যাপারী pays to the certain percent of commission to the local commission agent. ব্যাপারী হচ্ছে একটু বড় টাইপের ব্যবসায়ীরাকে ব্যাপারী বলে, বাংলা ওয়ার্ড এগুলো। এবং তোমার কিছু কিছু ক্ষেত্রে এরা কমিশন তোমার দিয়ে থাকে এবং সেই কমিশনের পার্সেন্টেজটা more or less 5%. The produce is then loaded onto the transport vehicle and carried out to the different wholesale market in the big cities. অর্থাৎ বিভিন্ন হোলসেল মার্কেট অথবা বড় বড় শহরে নিয়ে যাওয়ার জন্য এখান থেকে, অর্থাৎ যে লোকাল মার্কেট আছে এখান থেকে নিয়ে যাওয়া হয়। The ব্যাপারী also pays to certain percentage of commission to the commission agent called আড়তদার in the distant wholesale market. বিভিন্ন জায়গাতে তোমার প্রোডাক্টকে কিছু সময়ের জন্য রাখা, স্টোরেজ করার জন্য কিন্তু তার গুদামের প্রয়োজন হয়, যেটাকে বলা হয় তোমার আড়ত। অর্থাৎ এটা একেবারে গ্রোয়ারের কাছ থেকে হইতে পারে, অথবা তোমার ব্যাপারী বা কোনো কাস্টমার কিনলো, কেনার পর এটাকে তোমার কিছু সময়ের জন্য তোমার এক জায়গাতে গুদামজাত করে রাখে বা সংরক্ষণ করে রাখে, এটাকে আড়ত বলা হয়। এবং এর যে মালিক তাকে আমরা বলতেছি আড়তদার। In most cases, 2 নাম্বার পয়েন্টে যে 5% দিল, সরি স্যার প্রথম দুইটা পয়েন্ট আরেকবার বলুন। হ্যাঁ স্যার ফারিয়াটা কি জানি বললেন, ওটা আরেকবার বললে ভালো হতো স্যার। কোনটা যেন? ফারিয়া। ফরিয়া। হ্যাঁ হ্যাঁ, ফরিয়া বলতে একেবারে তোমাদের যদি কারো আইডিয়া থেকে থাকে তাহলে বিশেষ করে আমাদের ফ্রুট মার্কেটগুলা যখন হয়, ভেজিটেবলসের ক্ষেত্রে খুব বেশি না, তবে আম, কলা, লিচি, আনারস এই সমস্তগুলা বিক্রির আগে যে গ্রোয়ার থাকে, এই গ্রোয়ারেরা হয়তো সরাসরি ব্যাপারী বলতে বোঝায়, এই যে এখানে যে ব্যাপারী কথাটা আছে, এরা হচ্ছে কাইন্ড অফ একটু বড় ব্যবসায়ী, রাইট? এরা হিউজ পরিমাণে তোমার প্রোডাক্ট ক্রয় করে। এখন অনেক সময় দেখা যায় যে এই ব্যাপারীরা হয়তো তোমার বাহির থেকে আসছে, ফর এক্সাম্পল মধুপুর বনে আনারস কেনা হবে, এর বাড়ি হচ্ছে চিটাগাং এই ব্যাপারী, এর সাথে গ্রোয়ারের সরাসরি হয়তো অনেক সময় কন্ট্যাক্ট হয় না। তখন এখানে ইন বিটুইন ব্যাপারী, এই যে এই ব্যাপারী এবং এই গ্রোয়ার, এদের মধ্যে মধ্যস্থতা করার জন্য লোকালি কিছু ব্যক্তি থাকে, যে লোকাল ব্যক্তিটা এর সাথে তোমার কন্ট্যাক্ট করে এবং কখনো কখনো এর কাছ থেকে তোমার চুক্তি নাই এবং নির্দিষ্ট একটা লাভের বিনিময়ে সে এর কাছে বিক্রি করে। দেন এই ব্যাপারী অনেক সময় এখানে তো তোমার একটা চ্যানেলের মাধ্যমে হয়, সরাসরি কিনা এই ফরিয়ার কাছ থেকে অনেক সময় হয়তো নিতে পারে না। লোকাল কিছু মার্কেট আছে, যে মার্কেটে তোমার এখন মধুপুর কিন্তু অনেক বড় জায়গা, কেউ যদি খেয়াল করে থাকবা, কিন্তু মধুপুরে আনারস বিক্রি হয় কোথায়? নিয়ে আসে তোমার জলছত্র বাজারে, তাই না? কেউ আছো এই রিজিয়নের? হ্যালো, জি স্যার। আছো কেউ মধুপুরে? হ্যাঁ জি স্যার। আচ্ছা, মধুপুরে যদি থেকে থাকো দেখবা স্যার আমি গাড়ি, হ্যাঁ গাধার গাড়ি, যে কোনো গাড়িতে করে তোমার নিয়ে আসা কি জলছত্র বাজারে তোমার কিন্তু জমা করে, তাই না? এই জলছত্র বাজারে মার্কেটিং করার জন্য এখানে তাদেরকে ব্যাপারীরাকে নির্দিষ্ট একটা পার্সেন্টেজ দিতে হয় এই প্রোডাক্টটাকে ভালোভাবে তোমার নির্বিঘ্নে এটা নিয়ে যাওয়ার জন্য। এ কিন্তু ইচ্ছা করলেই তোমার বাইরে দিয়ে দিতে পারে না, তার কারণ এখানে একটা তোমার সমিতি টাইপের জিনিস আছে, রাইট? তারপরে দেন এইখানে হলো যে এই ব্যাপারটা হচ্ছে এই যে 5%, এই 5%টা তোমার পে করতে হয়। ধরো নিয়ে আসলাম, নিয়ে এসে আমার সাথে সাথেই হয়তো ওই দিনেই আমি হয়তো ট্রান্সপোর্ট ভেহিকল আমি পাইলাম না, অথবা বৃষ্টি আরম্ভ হলো, অথবা যে কোনো কারণে আমি লোড করতে পারলাম না, তখন আমার এই জিনিসটাকে কিছুক্ষণ সময়ের জন্য, 1 দিন 8 দিন 1 ঘন্টা 2 ঘন্টার জন্য এই জিনিসটাকে আমার কি করতে হয়? এটা সংরক্ষণ করতে হয়। এই কারণে একটা নির্দিষ্ট জায়গার প্রয়োজন, যে জায়গাটাকে আমরা বলি আড়ত।
নাম শুনেছো? আড়ত নাম শুনেছে কি কেউ? জি স্যার। হ্যাঁ, যদি শুনে থাকো জি স্যার। মার্কেট আড়তদার বলে আর কি, অর্থাৎ একটা ঘর আছে, এই ঘরের মধ্যে সেই জিনিসটা রাখবে। একেও তোমার 5%, অর্থাৎ যে তুমি প্রোডাক্ট কিনবা সেই রকম ভাবে তো হয় না একেবারে এক্স্যাক্টলি আমাদের যে ভাই তুমি 500 টাকার জিনিস কিনেছো 5% হারে এখানে 500 টাকার জিনিসের জন্য আমাকে 25 টাকা দিতে হবে, ব্যাপারটা এরকম না। একটা জিনিস নিয়ে আসলো, বললো যে আমি এতক্ষণ রাখবো, কত টাকা দিতে হবে, দ্যাটস দ্য ওয়ে। বাট এখানে একটা সিস্টেমেটিক ওয়েতে বলার জন্য অন অ্যান অ্যাভারেজ মোটামুটি 5% আমাদেরকে কমিশন দিতে হয়। স্যার তাহলে অ্যাসেম্বল মার্কেট আর আড়তের মধ্যে ডিফারেন্সটা কি একটু বললে ভালো হতো। আড়ত হচ্ছে জায়গা। আড়ত তোমার যে কোনো জায়গায় হতে পারে, ডিস্টেন্স মার্কেটও হতে পারে, তোমার লোকাল মার্কেটও হতে পারে। অর্থাৎ অ্যাসেম্বল মার্কেট অর্থাৎ তুমি যদি তোমার জ্ঞান থেকে থাকে, তুমি কোথাও যদি দেখে থাকো যে কোনো জায়গাতে কোনো জিনিস বিক্রি হচ্ছে। তোমার বাসা কোথায়? স্যার নাটোর। নাটোর, আচ্ছা নাটোর, ঠিক আছে। নাটোরে অনেক সময় দেখা যায় যে আহমেদপুর বাজার অথবা হৈবতপুর বাজার, দেখছো? না স্যার ওইদিকে যাইনি, আমি শুধু মাছের আড়ত দেখছি, আর কিছু না স্যার। কোন দিকে দেখছো? তোমার নাটোর কোন জায়গা? স্যার ওর বাসা সিংড়ায়। সিংড়া? সিংড়া তার মানে এদিক দিয়ে আসো, বগুড়া হয়ে আসো নাকি? বনপাড়ার মধ্য দিয়ে, গুরুদাসপুরের মধ্য দিয়ে আসো? স্যার বনপাড়ার মধ্যে দিয়ে এদিকে আসো। হ্যাঁ, তো বনপাড়াতে তো অনেক ই হয়, মার্কেটিং হয় জিনিসপত্র। কলার বাজার লাগে। হ্যাঁ, কলার বাজার, ওই বনপাড়া জাস্ট পার হওয়ার পরে কলার বাজার হয়, ঠিক আছে। কলাটা কি ওখানে হয় না বিভিন্ন জায়গা থেকে ওখানে ই হয়, আড়ত হয়? ওই জায়গা থেকে ঢাকা এরা কিনতে যায়, দ্যাট ইজ দ্য অ্যাসেম্বল মার্কেট। এবং এই অ্যাসেম্বল মার্কেটেও তোমার ধরো বাইরে থেকে একজন চিটাগাংয়ের একজন ব্যাপারী আসলো, ব্যাপারী এসে তার জিনিসটা ওই দিনই সে ট্রান্সপোর্ট করতে পারতেছে না, এই জন্য এই জায়গাতে তার কিছুক্ষণ রাখার প্রয়োজন হয়, এর জন্য তার একটা জায়গার প্রয়োজন হয়, যে জায়গার নাম বলা হয় আড়ত। জি স্যার। ওকে। এই আড়তটা আবার নিয়ে গেল আমি হয়তো নাটোরের মানুষ, আমি চিটাং মার্কেটিং এর জন্য নিয়ে গেলাম, সাথে সাথে আমার কানেকশন হলো না, আমি হোলসেল মার্কেটে নিয়ে চলে গেছি চিটাগাংয়ে, রাইট? এই চিটাগাংয়ে নিয়ে যা আমার এখানেও আড়তের প্রয়োজন হতে হবে। ইট ইজ নট দ্য মার্কেট, ইট ইজ দ্য প্লেস, একটা সংরক্ষণ জায়গা। ইট মে বি ইন দ্য অ্যাসেম্বল মার্কেট লোকালি অথবা ইন দ্য ডিস্টেন্স মার্কেট ফর মার্কেটিং। ওকে স্যার, বুঝছি, মানে ওইখান থেকে সব মার্কেটে একটু পড়ার চেষ্টা করবা, নাম্বার 1। নাম্বার 2, একটু নিজের সাথে মিলাই দেখবা আমাদের দেশে হোয়াট ইজ হ্যাপেনিং ইন আওয়ার কান্ট্রি সিচুয়েশন। দিস ওয়ার্ড আর ভেরি মাচ লোকাল ওয়ার্ড এবং ভেরি পপুলার ওয়ার্ড। এগুলো ব্যাপারী, ফরিয়া, আড়তদার, এগুলো কোনো ইংলিশ ওয়ার্ড নয়। দিস আর দ্য ভেরি মাচ বাংলা ওয়ার্ড এবং বাংলা ব্যবসার সাথে এগুলো খুবই জড়িত। তারপরে এইখানেও একটা হয়, তারপরে এটা তোমার হোলসেল মার্কেট, আড়ত থেকে ব্যাপারী, প্রডিউস সোল্ড রিটেলার্স আর কনজিউমার। এটা একটা ফ্লো চার্টের মাধ্যমে ওই জিনিসটাই দেখানো হয়েছে। এইভাবে তোমার হতে পারে যে গ্রোয়ার প্রোডাক্ট গ্রো করেছে, এটা ফরিয়ার কাছে দিল অথবা গ্রোয়ার নিজেই লোকাল মার্কেটে নিয়ে আসলো। বোথ তোমার এখানে এসে তোমার লোকাল মার্কেটে অ্যাসেম্বলিং হলো। এখানে একটা কমিশন এজেন্ট, লোকাল মার্কেটের মাধ্যমে কমিশন এজেন্টই হয় এবং এরপরে হাত ঘুরে এটা ব্যাপারীর কাছে আসে। অর্থাৎ ব্যাপারী বলতে বারবার বলতেছি কাইন্ড অফ কিছুটা বড় ব্যবসায়ী, যেগুলো কাঁচা বা আমাদের প্রোডাক্ট, শস্য, দানা জাতীয় শস্য, এরাকে কিন্তু ব্যাপারী বলে। আমরা পড়াইতেছি না তোমার গার্মেন্টস প্রোডাক্ট, ঠিক আছে, এগুলো আমরা পড়াইতেছি আমাদের কৃষি প্রোডাক্ট, কৃষি পণ্য এবং লোকাল মার্কেটে আমরা কিভাবে বিক্রি করি। তো এইটা হচ্ছে কাইন্ড অফ। তারপরে সে এখানে আড়তে রাখলো, এটা দুই ভাবে হতে পারে। তারপরে হোলসেল মার্কেটে আড়ত থেকে সরাসরি রিটেলারের কাছে যাইতে পারে, এখান থেকে হোলসেল হতে পারে, অথবা পাইকার। পাইকার হচ্ছে যারা বেশি পরিমাণে জিনিস কিনে নেয় এবং এদের টার্গেট থাকে যেটা রিটেলারের কাছে বিক্রি করবে। দেন রিটেলার থেকে সরাসরি আমাদের কনজিউমারের কাছে গেল।
এবং এইখানে যে তোমার ব্যাপারগুলো হয়, দিস ইজ দ্য ওয়ান ইনভেস্টিগেশন রিপোর্ট বাংলাদেশের প্রেক্ষাপটে, এটা নট রিলেটেড টু দ্য মার্কেটিং চ্যানেল, বাট এটা একটা ইনভেস্টিগেশন এইরকম যে গ্রোয়ার, লোকাল মার্কেট থেকে শুরু করে ব্যাপারীর হাত, এইখানের মধ্যে আমাদের বিভিন্ন ধরনের তোমার রাইপেনিং এজেন্টগুলা ব্যবহার করে, হট এভার দ্য কেমিক্যাল অর হিট চেম্বার। কলার ক্ষেত্রে আমরা হিট চেম্বার আর কেমিক্যাল, অন্যান্য যে সমস্ত ফ্রুটস ভেজিটেবল গুলো আছে সেগুলোর সাথে তোমার স্কুলে তো এই আমাদের মোটামুটি হর্টিকালচারের তোমার পোস্ট হারভেস্ট হ্যান্ডেলিং এর ক্লাস। তোমরা এখানে এই চ্যাপ্টারের প্রিপারেশন নেওয়ার জন্য বিগত 3-4 বছরের প্রশ্ন দেখবা, প্রশ্ন দেখা তোমরা প্রিপারেশন নিবা। যদি কোনো কিছু ইন অ্যাডিশন তোমাদের অনেক কিছুই থাকে বা হতে পারে যে আমের কিভাবে পোস্ট হারভেস্টিং করবা, তারপরে টমেটোর কিভাবে করবা, তাহলে তাদের হারভেস্টিং থেকে আরম্ভ হবে যে আমরা টমেটো কোন অবস্থাতে আমরা এটাকে হারভেস্ট করব, বা ব্যানানা আমরা কোন অবস্থায় হারভেস্ট করব। 67 না 68 রোল নাম্বার? 68, 76, 68 কে জানো? আছো? নাই, না থাকাও ভালো। এখন আমি যেটা এখানে এই ফটোগ্রাফের মাধ্যমে দেখাতে যাচ্ছি যে আমরা বিভিন্নভাবে বললাম যে আমরা যখন ট্রান্সপোর্ট ভেহিকলে বা প্যাকেজিং হাউসে নিয়ে যাব, এটা নিশ্চয় চিনতে পারতেছো, এটা হচ্ছে মূলা। আমাদের আমরা লোডিং করার সময় ওভারলোড করব না, কারণ যে আমাদের প্রোডাক্ট ঘষাঘষি লেগে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি নষ্ট হয়ে যায়। তো এইটা আমরা কি করেছি দেখো। তারপরে বলা হয়েছে লোডিং আনলোডিং এর সময় আমরা ওয়ার্কার প্রোডিউসের উপর আমরা উঠবো না, রাইট? আমরা সেই কাজটাই করতেছি। দেন প্রোডাক্টকে হারভেস্ট করার পর আমরা এটাকে আমরা শেড হাউসে নিব টু রিমুভ দ্য ফিল্ড হিট। তো আমরা যেটা করতেছি, দিস ইজ দ্য লট অফ ফুলকপি, এটা একেবারে ওপেন ফিল্ডে তোমার ছড়ানো আছে। দ্যাটস দ্য আওয়ার ফল্টি পোস্ট হারভেস্ট হ্যান্ডেলিং সিস্টেম। এখন এরকম ফল্টি যদি আমরা পোস্ট হারভেস্ট হ্যান্ডেলিং সিস্টেমে থাকি, তাহলে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি দ্রুত নষ্ট হবে, এটার শেলফ লাইফ বা এর যে জীবনী আছে, দীর্ঘস্থায়িত্ব আছে, সেটা দ্রুত কমে যাবে। সাথে সাথে আমরা মার্কেট প্রাইসও এটার লো হবে। এবং ফাইনালি যেটা হবে, যেহেতু আমরা ফল্টি অপারেশন করি, এই কারণে এদের লনজিভিটি ইনক্রিজ করার জন্য আমরা বিভিন্ন ধরনের অথেন্টিক বা ইলিগ্যাল কেমিক্যাল ইউজ করি আর কি। আমরা কম বেশি সবাই তোমার এটার সাথে জড়িত আছি, সুতরাং এই জিনিসগুলা সাবধানে কেয়ার করলে আমাদের সেলফ লাইফ এবং কোয়ালিটি প্রোডাক্টের ভালো থাকবে। থ্যাংক ইউ সো মাচ। এই পর্যন্ত হচ্ছে আমাদের ক্লাস আর কি। কারোর যদি কোনো স্যার, কথা থাকে বলতে পারো। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, স্যার, স্যার অনেক সময় স্যার বলা হয় যে বাজার করার সময় যে ঠিক আছে। করবে উৎপাদক থেকে স্যার ভোক্তা পর্যন্ত স্যার মধ্যস্থ শ্রেণীর সংখ্যা কমাতে হবে স্যার, কিন্তু স্যার আপনি যে মার্কেটিং সিস্টেমটা করাইলেন স্যার, এটা তো স্যার মানে চাইলেও বাদ দেওয়া সম্ভব নেই এরকম মনে হচ্ছে। প্রথমে ফরিয়া, তারপর স্যার ব্যাপারী, আড়তদার স্যার। স্যার স্যার একটু ওয়েট করতে বলছে। ও আচ্ছা।
আচ্ছা স্যার কি আইডি ইয়েতে দিতে বলে চ্যাট বক্সে দিতে বলে? না, এই স্যার তো এই মানে সিয়াদেরকে বলে গুগল ফর্ম দিতে। ও তাহলে তো ফর্ম দেওয়ার দেওয়া মানেই হবে, হয় না। টেনশন নিস না। আইডি হ্যাঁ দিচ্ছে বলো, সমান এখনো। যে প্রশ্ন করতেছিলে বলো একটু, কার কি প্রশ্ন ছিল বলো প্লিজ। স্যার অনেক সময় হ্যাঁ স্যার বলা হয় যে স্যার যারা উৎপাদন করবে আর যারা মার্কেটিং বা ভোক্তা পর্যন্ত পৌঁছাবে, তখন স্যার মধ্যস্থ শ্রেণীর সংখ্যা স্যার কমাতে বলা হচ্ছে, যে দালাল শ্রেণীর সংখ্যা এরকম কমাতে বলা হচ্ছে। কিন্তু স্যার আপনি হুম যেটা বললেন স্যার, প্রথমে উৎপাদক, তারপর স্যার মধ্যস্থ শ্রেণী, এগুলো তো স্যার মধ্যস্থতা শ্রেণী স্যার। হুম তো তাহলে তো হলো না স্যার। কি হলো না? দিস ইজ দ্য স্যার বলা সিস্টেম হয় যে উই আর প্র্যাকটিসিং, ঠিক আছে? যেহেতু এটা প্র্যাকটিস হলো না বলে কোনো কথা নাই, যেহেতু আমাদের মধ্যস্থতাকারীর সংখ্যা অনেক বেশি হয়ে যায়, এই কারণে তোমার প্রোডিউসার থেকে কনজিউমার পর্যন্ত 200 টাইমস বা মোর দ্যান কখনো কখনো 500 টাইমস আমাদের পে করতে হয় যে মানে কনজিউমারকে। বাট এটা তোমার কনজিউমারও মানে ঠকে, আবার গ্রোয়ারও ঠকে। এর উপর বেসিস করে আমাদের কমানো যায় কি যায় না, দ্যাট ইজ দ্য আওয়ার পলিসি। আর এইটা হচ্ছে আমরা এই প্র্যাকটিস করি, ওকে? আমাদের এটা প্র্যাকটিস, অর্থাৎ আমাদের কি প্রচলন আছে এবং আমাদের কি হওয়া উচিত। হলো না এরকম কথা বলা হয় না, হলো না বলেই তো আমরা সাজেশন দিতেছি বা আমরা আশা করতেছি বা আমরা পলিসি মেকিং করতেছি। আমরা বলতে আমরা দেশবাসী সবাই, তাই না? যে তোমার করলা গ্রোয়ার 5 টাকা কেজি বিক্রি করে, রাইট? কেয়ার মার্কেটে তুমি কিনতে আসো এখনো মোর দ্যান 50 to 60 টাকা কেজি। সুতরাং দেখো যে 10 টাকার জিনিস আমাকে কনজিউমারকে কিনতে হচ্ছে, ভোক্তাকে কিনতে হচ্ছে 50 টাকা। অর্থাৎ এখানে একটা লাভ হবে, কিন্তু কত পার্সেন্ট লাভ হবে? এটা বিভিন্ন কারণেই আছে। আমরা এখানে যে জিনিসগুলো আছে এই জিনিসগুলা যেহেতু এটা দিস ইজ দ্য ইন্টেলেকচুয়াল সোসাইটি, ইন বিটুইন তোমরাও চলাফেরা করো, রাইট? রাস্তাঘাটে নাকি? হ্যালো, জি স্যার। রাস্তাঘাটে চলাচল করো তো, জি স্যার। বিভিন্ন জায়গায় বসবাস করো তো। জি স্যার। হ্যাঁ, অনেক কথা আছে যেগুলো তোমরা হয়তো বন্ধুর সাথে আলাপ করা যায়, বাট রিটেন ফর্মে বলা যায় না, রাইট? এই কারণে আমাদের যাই হোক আর কি। এখন তুমি বলো কি হলো না যেন। স্যার আমি আসলে বলতে চাচ্ছি যে স্যার বলা হয় যে স্যার এভাবে স্যার মধ্যস্থ শ্রেণী হওয়ার কারণে স্যার যারা উৎপাদন করে তারা লাভ একেবারে কম পায়। আমি স্যার সেটাই বলতে চাচ্ছি যে যদি স্যার আমাদের এরকম করে স্যার ব্যাপারী বা আড়তদার যদি থাকে, মানে তাহলে মানে আমাদের তো এই প্রসেসটা বাদ দেওয়া সম্ভব না। এখানে দুইটা জিনিস আছে, কিছু কিছু জিনিস তোমার ম্যাটেরিয়াল আছে বা ব্যাপার আছে যেগুলো অবশ্যই তোমার ঘটতে হবে। তার কারণ তোমাকে ফর এক্সাম্পল তোমার বাসা কোথায় জানো? স্যার বগুড়া। বগুড়া। বগুড়া কোথায়? স্যার মাঝিরাড়া ক্যান্টনমেন্ট। ক্যান্টনমেন্ট। মোকামতলা বা ওই এর দিকে গেছো, ওই যে কি বলে স্যার মহাস্থানে হয়। মহাস্থান, এক্স্যাক্টলি। আমি মহাস্থানে, এই যে যে ছবিগুলো দেখলাম দোজ আর ফ্রম মহাস্থান। মহাস্থান গেছো তো কখনো? জি স্যার। আচ্ছা, মহাস্থানে বগুড়াতে অনেক ভালো ভালো অনেক ভেজিটেবল হয় এবং আর্লি ভেজিটেবল হয়, অনেক ভেজিটেবল। এবং মহাস্থানে তোমার একটা মার্কেট আছে, তাই না? সবকিছু আসা এখানে তোমার বিভিন্ন ধরনের তোমার ডিরেক্টলি তোমার ফার্মার নিয়ে আসে অথবা মধ্যস্থতাকারীরা নিয়ে আসে। এখন ফার্মার নিয়ে আসা তোমার ই করে, এখানে আড়তের কেন প্রয়োজন? এটা তো তোমার আপ টু চিটাং পর্যন্ত যাবে ধরো, অথবা বিদেশ পর্যন্ত যাইতে হবে, রাইট? প্রোডাক্ট সাথে সাথে যদি সে ই না করতে পারে, এখানে তো সংরক্ষণের ব্যবস্থা একটা থাকতে হবে না? সুতরাং দিস ইজ দ্য নিড, অর্থাৎ তোমার এখানে একটা সংরক্ষণের ব্যবস্থা থাকবে। এই মার্কেটটার যে তোমার মেইনটেনেন্স কস্ট আছে, এই মার্কেটটা তো মেইনটেইন করতে হয়, ঠিক আছে না? এই মার্কেটটা মেইনটেনিং এর জন্য অবশ্যই তোমার একটা মার্কেট কমিটি থাকবে, যেটা তোমার এখানে থাকা খাওয়ার ব্যবস্থা, তোমার সিকিউরিটির ব্যবস্থা, দিস আর দ্য নিড। এর বাইরে যেগুলো থাকে, প্রোডাক্টের দাম কেন বাড়ে? তুমি এখন বলো যে প্রোডাক্টের দাম কেন বাড়ে?
মধ্যস্থতাকারী তো শুধু এর সাথে প্রোডাক্টের সাথে যারা জড়িত আছে তারা না, এর বাইরেও অনেক এজেন্ট আছে, রাইট? জি স্যার। হ্যাঁ, তো যাই হোক, এই সমস্ত আমাদেরকে কমাতে হবে। এনি হাউ একটা ট্রান্সপারেন্সি মার্কেটিং সিস্টেমে আসতে গেলে তোমার অবশ্যই ট্রান্সপারেন্ট হতে হবে, এবং ট্রান্সপারেন্ট হওয়ার জন্য কে তোমার ট্রান্সপারেন্ট করবে? ট্রান্সপারেন্ট করবে কে সবকিছুকে? আমি, তুমি, সবাই, তাই না? অর্থাৎ আমরা যারা হিউম্যান বিং এগুলোর সাথে জড়িত আছি, এরাই আমরা ট্রান্সপারেন্ট করব। তখনই আমাদের সবারই মধ্যে একটা স্বচ্ছতা আসবে, সবারই মধ্যে। দিস আর দ্য সাজেশন, যে তোমার সাজেস্ট করা হচ্ছে। তোমরা হলে থাকো, তোমরা হলে বেশি দিন থাকার সুযোগ পাওনি, তাই না? কয় মাস পাইছো? 3 মাস নাকি 2.5 মাস? 2.5 মাস মতো, লেস দেন 2.5 মাস। বা তোমার জানুয়ারির কোনো এক সময় করছো, আবার মার্চের 16 তারিখের পর থেকে চলে গেছো 17 তারিখের পর। সুতরাং তোমরা নিজেরাই জানো যে হোয়ার ইজ দ্য ট্রান্সপারেন্সি, হোয়াট ইজ আওয়ার লিমিটেশনস। তোমাকেও যদি একটা প্রোডাক্ট ধরি, যে তোমাকে ভালো প্রোডাক্ট তোমাকে তৈরি করতে হবে এবং তোমাকে ভালো অবস্থায়, কোয়ালিটি সম্পন্ন অবস্থায় বিক্রি করতে হবে। তোমাকে বিক্রির জায়গাগুলো কোথায়? আমার জব মার্কেট আছে, আমার বিদেশে তোমাকে প্রয়োজন বোধে আমরা বাইরে পাঠাবো। তো তার জন্য বিভিন্ন যে জিনিসগুলো আছে সেগুলো অবশ্যই আমাদের সেই রকম হতে হবে, যুগোপযোগী হতে হবে। এনিওয়ে, যাই হোক আর কি, কথা হচ্ছে এটাই যে আমাদের ওগুলো হচ্ছে নিড, আর যেগুলো হচ্ছে তোমার অ্যাডিশনাল ভ্যালু, এখানে অ্যাড তো না, এখানে অতিরিক্ত আমাদের চাপ পড়ে, সেটার কারণ হচ্ছে এইগুলো। হ্যাঁ, নেক্সট বলো। নেক্সট আর কারো কিছু আছে? স্যার অ্যাটেন্ডেন্স যেভাবে দিয়েছো ওইভাবে দিয়ে দাও, আজকে লাস্ট ক্লাস। তারপরে সব্যসাচী আমাকে একটু ইয়ে করো আর কি, মনে করে দিও, তোমাদের কাল পরশুর মধ্যে আমি তোমাদের হ্যান্ড আউট পাঠিয়ে দেবো 4 জনের ইমেল অ্যাড্রেসে। যে 4 জন সিআর আছো, এই 4 জনের ইমেল অ্যাড্রেসে আমি পাঠিয়ে দেবো, তোমরা ই করবে। কারোর কোনো প্রশ্ন না থাকলে আমি লিভ করতেছি। থ্যাংক ইউ সো মাচ, সি ইউ।